আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দয়ায় আমিও ভালো আছি। যারা এসেছে 26-27 আছো তাদের জন্য উদ্দেশ্য করে বলছি, বিশেষ করে আমাদের যারা পেইড ব্যাচে আছো বা এমনি ব্যাচে আছো, ফ্রি ব্যাচে আছো, তাদেরকে উদ্দেশ্য করে বলছি তোমাদের আজকের বিষয় এইচএসসি বাংলায় প্রথম পত্রে সোনার তরী কবিতা নিয়ে কথা বলবো। সোনার তরী কবিতার A to Z নিয়ে আলোচনা করব। তার আগে সবাই একটু অতি দ্রুত অতি দ্রুত কি তাড়াতাড়ি তোমরা জয়েন হয়ে যাও। অ্যান্ড দেখো আমার বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্টের মাধ্যমে জানাও। আমরা অতি দ্রুত ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে, সবাই সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। ওকে ভাইয়া, সবাই দ্রুত অ্যাড হয়ে যাবে। সবাই সবাই দ্রুত অ্যাড হয়ে যাবা অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও সবাই বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমার ভয়েসটা ক্লিয়ার আছে নাকি। আমরা আজকে সোনার তরী কবিতায় A to Z নিয়ে কথা বলবো। যে কবিতায় বলা হয়েছে রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষায়। ওকে, অনেক সুন্দর একটা কবিতা, কাজী নজরুল ইসলাম নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের। ওকে ভাইয়া, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা এটা কোন লেখকের কবিতা। সবাই একটু জানাবা সোনার তরী কার লেখা। তাহলে সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর বা রবি ঠাকুরের লেখা। ওকে ভাইয়া, দেখো সোনার তরী কবিতায় আমরা নিয়ে আলোচনা করবো। সবাই দ্রুত অ্যাড হয়ে যাবে সবাই। ওকে ভাইয়া, প্রথমটা একটু সময় নিচ্ছি। সবাই দ্রুত অ্যাড হয়ে যাবে, সবাই অতি দ্রুত অ্যাড হয়ে যাবা। দেখো কমেন্টের মাধ্যমে একটু জানাও ওটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ওকে, আমরা অতি দ্রুত শুরু করে দেবো ইনশাআল্লাহ। দেখো প্রথম প্রশ্ন চলে যাই ভাই। প্রথম প্রশ্ন, যারা 26-27 আছো তারা নিঃসন্দেহে ক্লাসটা করতে পারো, কারণ তোমাদের এখান থেকে এই সোনার তরী কবিতা থেকে প্রশ্ন হবে। 1-2টা প্রশ্ন হবে যেখান থেকে হুবহু কমন পাবা ইনশাআল্লাহ। ওকে, প্রথম প্রশ্ন চলে যাই। যারা দেখো সেকেন্ড, আমাদের কিন্তু সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি চলছে, এটা তোমরা জানো। ওকে দেখো, কি কাটতে কাটতে বর্ষা এলো। সুন্দর একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন কিন্তু সবার পারার কথা। ওকে ভাইয়া, কি কাটতে কাটতে বর্ষা এলো, নাকি ধান, নাকি কি পাট, আমি বললাম কি, নাকি পাট, নাকি কি ভুট্টা। সবাই দ্রুত অ্যাড হয়ে যাবা। ওকে ভাইয়া, সবাই দ্রুত অ্যাড হয়ে যাবা, প্রথমটা সময় নেই একটু। ওকে, তাহলে দেখো সবাই দ্রুত অ্যাড হয়ে যাবো আর কমেন্টের মাধ্যমে জানাবো আসলে কি কাটতে কাটতে কি কাটতে কাটতে বর্ষা এলো। তাহলে কি ধান কাটতে কাটতে, নাকি পাট কাটতে কাটতে, নাকি ভুট্টা কাটতে কাটতে। ওকে ভাইয়া, তাহলে দেখো রাসেল লিখেছেন ক নম্বর, ধান কাটতে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। ওকে ভাইয়া, তাহলে ধান কাটতে কাটতে, ধান কাটতে কাটতে। নূর লিখেছেন ধান কাটতে কাটতে। সবাই দেখো রাইট অ্যান্সারটা দিয়ে দাও, ধান কাটতে কাটতে এলো বর্ষা। প্রশ্ন কিন্তু হতে পারে কি কাটতে কাটতে সোনার তরী গল্পে কবিতায় কি কাটতে কাটতে বর্ষা এলো, তাহলে কি ধান কাটতে কাটতে। আবার কিন্তু এটা প্রশ্ন হতে পারে ধান কাটতে কাটতে কি এলো, তাহলে কি এলো, ধান কাটতে কাটতে বর্ষা এলো। নুসরাত লিখেছেন, রিয়া লিখেছেন এ, নুসরাত লিখেছেন এ, শাম্পা লিখেছেন এ। ওকে, তাহলে সবাই একটু আমরা লিখে দিই 1 নম্বর এ নম্বর। রাইট অ্যান্সার কি 1 এ। সবাই একটু লিখে দাও, 1-এর রাইট অ্যান্সার হবে এ। ওকে ভাইয়া, সবাই একটু আমরা লিখে দিই 1-এর এ সবাই। দেখো 2 নম্বর প্রশ্ন চলে যাব। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। জামিলি কেমন আছো ভাইয়া? দেখো 2 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো 2 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে। দেখো সুন্দর একটা প্রশ্ন, কিন্তু পরীক্ষায় হতে পারে। ওকে ভাই, পরীক্ষায় কিন্তু আসতে পারে। দেখো প্রশ্ন হলো সোনার তরী কবিতায় কোথায় থেকে বা কোথায় মেঘ গর্জন করে আসার কথা বলা হয়েছে। এটা কি পূর্ব আকাশে, পশ্চিম আকাশে, নাকি আকাশের জুড়ে, নাকি হিংস্র হয়ে। একটু সবাই সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে ভাইয়া, সবাই একটু আমরা কি করবো, অ্যান্সারটা দিয়ে দেবো অতি দ্রুত। আমরা সবাই অ্যান্সারটা দিয়ে দেবো, 2 নম্বর অ্যান্সার অতি দ্রুত সবাই একটু দিয়ে দেবো। ওকে ভাইয়া, তাহলে দেখো সবাই কি পূর্ব আকাশে, নাকি পশ্চিম আকাশে, নাকি আকাশ জুড়ে, এটা বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো সোনার তরী কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে, এটা কি পূর্ব আকাশে গর্জন করে। ওকে, 6 নম্বর 2 নম্বর লিখেছেন রিয়া, লিখেছেন 2-এর ক পূর্ব আকাশে। আবার দেখো সূচনা লিখেছেন 2-এর গ আকাশ জুড়ে। ওকে ভাইয়া, দেখো প্রশ্ন কিন্তু এখানে তোমাদের মধ্যে এখন কিন্তু কি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অ্যান্সার আসছে। এই জায়গা থেকে তোমাদের এই যে বাকি অ্যান্সার গুলো কি সঠিক হওয়ার জন্যই কি আমাদের ক্লাসটা নেওয়া। কারণ যারা এইচএসসি 26-27 আসো বা যারা আমাদের পেইড ব্যাচে আসো বা ফ্রি ব্যাচে আসো, তারা সবার উদ্দেশ্য করে বলছি, কারণ আমরা একটা প্রশ্ন করব, যদি সেই প্রশ্ন আমরা সঠিক রাইট অ্যান্সার 100% রাইট অ্যান্সার না পাই, তাহলে কিন্তু ওই প্রশ্ন রাইট অ্যান্সার করেও আমরা কি করব, মাইনাস মার্ক খাবো। সেই জায়গা থেকে বলা চাবিল লিখেছেন সি আকাশ জুড়ে নো। তাহলে দেখো প্রথম রাইট অ্যান্সার হবে কি ভাই, সবাই লিখছে সি নম্বর।
তাহলে দেখো এটা কিন্তু সি নম্বর হবে না। দেখো সোনার তরী কবিতায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে কোথায়? আকাশ জুড়ে নয়, পূর্ব আকাশে। ওকে ভাই, কোথায় হবে? তাহলে দেখো পূর্ব আকাশে। সবাই একটু রাইট অ্যান্সার ক লিখে দাও, সবাই কথায় লিখে দাও পূর্ব আকাশে। রাইট অ্যান্সার হবে কি? পূর্ব আকাশে কি যোগায়? পূর্ব আকাশে মেঘ গর্জন করে। ওকে ভাইয়া, পূর্ব আকাশে এই প্রশ্নটা কিন্তু হতে পারে। চামেলি লিখেছেন গ নম্বর, সবাই লিখেছে গ নম্বর, কিন্তু দেখো একজন লিখেছে শুধু পূর্ব আকাশে, এটা কিন্তু পূর্ব আকাশে রাইট অ্যান্সার হবে। সবাই একটু লিখে দাও এ নম্বর। ওকে ভাইয়া, সবাই একটু লিখে দাও এ নম্বর, পূর্ব আকাশে হবে রাইট অ্যান্সার। 2 নম্বর তাহলে পূর্ব আকাশে। 3 নম্বর দেখো, 3 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিবা। সোনার তরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মেলে? ওকে, সুন্দর একটা কথা। সোনার তরী কবিতায় কয়টি চরিত্রের সন্ধান মেলে, অর্থাৎ কয়জন ব্যক্তির কথা বা কয়টা ব্যক্তির চরিত্রের কথা উল্লেখ আছে। দেখো এটা কি 5টি, 3টি, 2টি নাকি 4টি? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। হ্যাঁ, তো রিয়ারটা ঠিক। ওকে ভাইয়া, তাহলে সবাই দেখো সোনার তরী কবিতার মূল কয়টি চরিত্রের সন্ধান আছে। আসলে বিশ্ববিদ্যালয় যেভাবে প্রশ্ন করে সেইভাবেই কিন্তু আমরা তোমাদের সামনে প্রশ্ন করি, কারণ তোমরা যদি বেশি করে প্রশ্ন সলভ করো তাহলে কিন্তু অ্যান্সার পাবা। ওকে ভাইয়া, তাহলে কিন্তু কি অ্যান্সার পারবা। সেই জন্য বলা হয় তোমরা কি বারবার অ্যান্সার করো। ওকে ভাইয়া, তাহলে দেখো সোনার তরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান আছে, সুন্দরভাবে অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে ভাইয়া, তাহলে কয়টি চরিত্রের সন্ধান আছে দেখো সবাই। দেখো নূর লিখেছেন 2টি, 5টি। নূর লিখেছেন 5টি। তারপরে দেখো এক একজন এক এক রকম অ্যান্সার দিচ্ছ। ওকে, ফাহাদ লিখেছেন, ফাহাদের কোথায় যেন চান্স হয়েছে ভাই? ফাহাদ লিখেছেন গ নম্বর 2টি। ওকে ভাই, তাহলে দেখো সবাই একটু অ্যান্সার দেয়। চামেলি লিখেছে 2টি, কিন্তু আসলে কিন্তু রাইট অ্যান্সার 2টি। ওকে ভাই, সেটা কবি আর কে কার কার উল্লেখ আছে। ওকে, তাহলে দেখো এই জায়গা থেকে কিন্তু বি নম্বর হবে না, তাহলে এই জায়গার রাইট অ্যান্সার হবে কি ভাইয়া? 2টি। সোনার তরী কবিতায় কিন্তু 2টি চরিত্রের সন্ধান পাওয়া যায়। ওকে ভাইয়া, চরিত্র 2টি কি কি কেউ যদি বলতে পারো তাকে কি একটা থ্যাংক ইউ দেবো। ওকে ভাইয়া, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও আসলে কোন 2টি চরিত্রে। আফসানা লিখেছেন গ নম্বর। তারপর দেখো ডালিয়া লিলি নাকি ডালিয়া। ওকে, ডালিয়া লিখেছেন গ নম্বর। ওকে, তারপর রিয়া লিখেছেন গ নম্বর। তারপর দেখো তামান্না লিখেছেন গ নম্বর, রাসেল লিখেছেন গ নম্বর, চামিলি লিখেছেন গ নম্বর, সবাই লিখেছেন গ নম্বর। ওকে, তাহলে 2টি মনে রাখবা। 3-এর কি হবে ভাই? 3-এর কিন্তু 2টি। 4 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো 4 নম্বরে দেখো ভরসা শব্দটির অর্থ কি? ভরসা শব্দের অর্থ কি? আশা, নিরাশা, বিশ্বাস নাকি মাঝি? ওকে ভাইয়া, সবাই সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। আসলে সোনার তরী কবিতায় ভরসা শব্দের অর্থ কি? সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। আসলে সোনার তরী কবিতায় ভরসা শব্দের অর্থ কি? আশা, নিরাশা, বিশ্বাস নাকি মাঝি? ওকে ভাই, সবাই কৃষক এবং কবি। সুন্দর 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 তানজিন, সুন্দর ভাইয়া। কৃষক এবং কবি নাকি কৃষক ও মাঝি? একজন লিখছে কৃষক ও মাঝি। ধান এবং মাঝি, ধান কখনো চরিত্র হয় না ভাই, ধান কখনো চরিত্র হয় না। তাহলে দেখো এখানে কিন্তু কৃষক আর মাঝি হবে। ওকে, তাহলে চরিত্র কি? একটা হলো কৃষক আর কি ভাইয়া? আর একটা কিন্তু মাঝি, মনে রাখবা। ওকে, কৃষক আর কি? মাঝি। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, তোমাদের মনে রাখবা। ওকে, তাহলে দেখো এই যে ভরসা শব্দের অর্থ কি? সবাই একটু জানিয়ে দিবা। ওকে, ভরসা শব্দের অর্থ কি সবাই? এটা কি আশা, নিরাশা, বিশ্বাস নাকি মাঝি? দেখো এখানে সবাই, চামিলি লিখেছেন আশা। নো, আসলে সোনার তরী কবিতায় ভরসা শব্দের অর্থ আশা বলা হয়নি। এখানে কিন্তু ভরসা শব্দের অর্থ কি? বিশ্বাস। ভরসা শব্দের অর্থ কি? বিশ্বাস। ওকে, সবাই একটু লিখে দাও 4-এর কি ভাইয়া? গ নম্বর। সবাই একটু লেখো, কারণ তোমরা যদি একবার লেখো তাহলে কিন্তু বোঝা যায় না। রাসেল লিখেছেন এ নম্বর, নুসরত লিখেছেন বিশ্বাস, সবাই লিখছে আশা। আশা না, সবাই লিখে দাও বিশ্বাস। ওকে ভাইয়া, সবাই লিখে দাও বিশ্বাস। ভরসা শব্দের অর্থ হলো কি? বিশ্বাস। সোনার তরী কবিতায় ভরসা অর্থ হলো কি ভাইয়া? বিশ্বাস। সবাই একটু লিখে দাও। তানহা লিখেছেন এই নম্বর, সবাই লিখেছে এই নম্বর 4-এর নো, এটা হলো বিশ্বাস, মনে রাখবা। 5 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি ভাইয়া? কুল শব্দের অর্থ কি? কুল শব্দের অর্থ কি ঢেউ? কুল শব্দের অর্থ কি কিনারা নাকি বংশ নাকি স্রোত? সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে ভাইয়া, 5 নম্বর রাইট অ্যান্সারটা সবাই। 4 নম্বর সবাই গ নম্বর রাইট অ্যান্সার দিচ্ছ। সবাই রাইট অ্যান্সার ঠিক দিছো, কিন্তু প্রথমবার কিন্তু সবাই ভুল দিছো। এই যে এমন ভাবে যদি প্রশ্ন চলে আসে, তোমরা কিন্তু রাইট অ্যান্সার 100-তে 100 দিয়ে আসবা, কিন্তু 100-তে 100% ভুল। এই জন্য কিন্তু তোমাদের বারবার কি করি? তোমাদের প্রশ্ন সলভ করাই। ওকে ভাইয়া, দেখো কুল শব্দের অর্থ কি? সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দিবা। কুল শব্দের অর্থ কি? কুল শব্দের ঢেউ, কিনারা, বংশ নাকি স্রোত? তামিম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, কেমন আছো? ওকে, দেখো তাহলে কুল শব্দের অর্থ কি? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, কুল শব্দের অর্থ কি? কুল, দেখো এখানে কিন্তু কয় হস্যু হতে পারে। এই কয় হস্যু দেখে যেখানে আবার ভুল করো না। ওকে ভাইয়া, এটা কি কুল হতে পারে?
এটা কিন্তু এটা বানানো হতে পারে, দুইটার অর্থ কিন্তু একই। ওকে ভাইয়া, এটা কি ঢেউ, কিনারা? সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবে। একজন লিখছে কিনারা। ওকে ভাইয়া, দেখো কে নূর লিখছে কিনারা, তারপর দেখো সূচনা লিখেছে কিনারা, মিতু লিখেছে কিনারা, তানহা লিখেছেন কিনারা। ওকে ভাইয়া, তাহলে দেখো সবাই একটু রাইট অ্যান্সার দিচ্ছ। নুসরাত লিখেছে কিনারা, স্বপ্না লিখেছে কিনারা, আবার নূর লিখেছে কিনারা। ওকে ভাইয়া, এই জায়গা থেকে দেখো তোমরা কিন্তু সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। ওকে, তাহলে তোমরা যখন রাইট অ্যান্সার দিচ্ছ এই জায়গায়, আমি সবাই যেহেতু রাইট অ্যান্সার দিচ্ছ, আমি না দিয়ে পারবো কেমনে বলো? তাহলে কুল শব্দের অর্থ হলো কি ভাইয়া? কিনারা। হ্যাঁ, পাড়ের এই কুলে এসে বসে আছি, নেই ভরসা। এটা কিন্তু বৃষ্টি আসছে, মেঘ গর্জন করছে, কিন্তু সেই সময় মাঝি কি, মাঝি কিন্তু নৌকার মাছ নৌকা দিয়ে যাচ্ছে, কিন্তু আসলে যে একজন কৃষক কি বসে আছে কুলের পাড়ে, কুলের পাড়ে কিনারার পাশে যে বসে আছে, কিন্তু এই জায়গায় কিন্তু তাকে নিচ্ছে না। ওকে, দেখো 5 নম্বর তাহলে কিনারা হবে। 6 নম্বর, কি কাটা হলো সারা? দেখো, পাট কাটা হলো সারা, পাট কাটা হলো সারা, নাকি ঘাস কাটা হলো সারা, নাকি আখ কাটা হলো সারা? ওকে ভাইয়া, নাকি ধান কাটা হলো সারা? তাহলে গল্প তোমরা কিন্তু, কবিতা কিন্তু দেখলেই বোঝা যাবে, কবিতার লাইন থেকে কিন্তু প্রশ্ন হবে। ওকে ভাইয়া, 6 নম্বর কি হবে? ধান কাটা হলো সারা। সবাই একটু লিখে দাও, জিম লিখেছেন ধান কাটা হলো সারা। ওকে, তাহলে দেখো সবাই লিখেছে কুলকুল, আবার একজন লিখেছে সৌরভ কুলকুল লিখেছে, আমার ভাতিজা লিখেছে কুলকুল। ওকে, দেখো তাহলে সবাই সৌরভ ওকে লিখেছেন কুলকুল। তাহলে এই জায়গা থেকে কিন্তু তোমাদের কি ভাইয়া, তোমাদের কিন্তু হবে, এই জায়গা থেকে তোমাদের কিন্তু কি হবে, তাহলে মনে রাখবা। ওকে, তাহলে মনে রাখবা, সবাই সবাই অ্যান্সার করো। দেখো তাহলে 6 নম্বর, 7 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো 7 নম্বর প্রশ্ন চলে যাব। সবাই দেখো, ধান কাটা হলো সারা। 7 নম্বর, সোনার তরী কবিতায় কুলের একা কে বসে থাকে? এটা কি কৃষক, নাকি শ্রমিক, নাকি জমিদার, নাকি ভিক্ষুক? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। 7 নম্বর, সবাই অ্যান্সার, রাইট অ্যান্সারটা কি দিবা? সবাই একটু লিখে দিবা। কৃষক কে বসে থাকে ভাইয়া? কৃষক বসে থাকে, নাকি জমিক বসে থাকে? ওকে ভাইয়া, নাকি জমিদার, নাকি ভিক্ষুক? সবাই একটু লিখে দিবা। সবাই সবাই একটু লিখে দিবা, সবাই একটু লিখে দিবা ভাইয়া, সবাই একটু লিখে দিবা। 7, দেখো কে বসে থাকে ভাইয়া? কৃষক বসে থাকে। সবাই একটু কৃষক লিখে দিবা। দেখো 8 নম্বর প্রশ্ন চলে যাব। 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো থরে বিথরে শব্দের অর্থ কি? দেখো, ব্যবচ্ছেদ করে, সুবিন্যাস করে, এলোমেলো করে, নাকি বিচ্ছিন্ন করে? ভাইয়া থরে বিথরে। ওকে ভাইয়া, থরে ভিতরে মানে কি, অর্থ কি? দেখো আলহামদুলিল্লাহ, কাইফ ভালো আছি ভাইয়া। দেখো থরে বিথরে শব্দের অর্থ কি? সবাই একটু লিখে দিবা, বিচ্ছিন্ন করে। ওকে ভাইয়া, সবাই এই প্রশ্নটা একটু আমি বলে দিলাম। থরে বিথরে শব্দের অর্থ হলো কি? বিচ্ছিন্ন করে। সবাই একটু লিখে দিবা। ওকে ভাইয়া, এই জায়গা থেকে সবাই একটু লিখে দিবা থরে বিথরে। 8 নম্বর, গ ঘ নম্বর লিখে দিবা। 8 কি হবে? ঘ হবে। 9 প্রশ্ন চলে যাব। দেখো সোনার ধান, দেখো সোনার ধান নিয়ে তরি চলছে, দেখো কোথায় চলছে? নদীতে, সাগরে, মোহনায়, নাকি অজানা দেশে? সুন্দর একটা প্রশ্ন, কিন্তু তোমরা বেশিরভাগ টাইম এটা কিন্তু অজানা দেশ না হয় কি নদীতে, এই দুটো অ্যান্সার করবা, কিন্তু আসলে রাইট অ্যান্সার কোনটা সবাই একটু জানিয়ে দাও। 9 নম্বর, ওকে ভাই, 9 নম্বর রাইট অ্যান্সার কোনটা সবাই একটু জানিয়ে দাও। দেখো সোনার ধান নিয়ে তরি কোথায় চলছে? তরি মানে নৌকা। ওকে ভাইয়া, তরি মানে কি? নৌকা। দেখো তরি মানে কি? নৌকা। নৌকা আসলে কোথায় চলছে? সোনার ধান নিয়ে নৌকা কোথায় চলছে? ওকে ভাই, এটা কি নদীতে চলছে, সাগরে চলছে, মোহনায়, নাকি অজানা দেশে? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই, কোথায় চলছে সবাই একটু জানিয়ে দাও। তাহলে কি হবে ভাইয়া? 9 নম্বর কি হবে? অজানা দেশে। এই যে তোমাদের কিন্তু যখন একটা কবিতা আছে, হ্যাঁ, সেটা হলো ভিন্ন নতুন দেশ। ওকে ভাইয়া, এটাই কিন্তু কাজী নজরুল ইসলামের নয়, এটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এই নতুন দেশ একটা কবিতা আছে। ওকে ভাই, সেই কবিতায় কিন্তু বলা হয়েছে, হ্যাঁ, নতুন নদীর ধারের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই নদীর ধেয়ে নৌকা তখন নাচে। ওকে ভাইয়া, পরের দিন এলাম সেই পারে, দেখি নৌকা নেই সেই সারে। ওকে ভাইয়া, নৌকা মানে সেখানে নেই, নৌকা কোথায় আছে? ভাটার টানে মাঝ নদী দিয়ে যাচ্ছে ভিন্ন দেশে। ওকে ভাইয়া, জানি না সে কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেই দেশেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। ওকে ভাইয়া, এটা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু ছোট কবিতা, এখন সেই আঙ্গিকে কিন্তু করা। সাদিক ভাইয়া, ওকে 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 ওকে, সুন্দর 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 সুন্দর, তুমি আমাকে নক দিয়ে তো ভাই। সাদিক ইয়াসির, হ্যাঁ সাদিক ইয়াসির আমার কিন্তু ছাত্র। ওকে ভাইয়া, সাদিক ইয়াসির কিন্তু আমার ছাত্র, সে কিন্তু আমার আমার কাছে পড়েই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। ওকে ভাইয়া, ভালো লাগলো
ওকে সাদিক ইয়াসির, ভালো লাগলো। দেখো তাহলে কি সোনার তরী কোথায় গেছে? ভিন্ন দেশে, অজানা দেশে। ওকে ভাই, তাহলে মনে রাখবা কোথায়? অজানা দেশে। 10 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো ক্ষুরধারা শব্দের বলতে কি বোঝানো হয়েছে? আসলে ক্ষুরধারা, রাশি রাশি ভরা ভরা ক্ষুরধারা, এটা কিন্তু ক্ষুরধারাও একটা কি লাইন, কবিতার কিন্তু লাইন। এই ক্ষুরধারা বলতে তীব্র স্রোত। দেখো এফ হয়ে গেছে। তারপরে ক্ষুদ্র ধারা বলতে কোনো কিছু কাটা কথা বলা হয়েছে, কি বোঝানো হয়েছে? ক্ষুদ্র ধারা। দেখো তো বলে খুরের মতো ধারালো প্রবল কি, খুরের মতো ধারালো প্রবল বা স্রোত, এটা কিন্তু ক্ষুরধারা শব্দের অর্থ ভাই খুরের মতো ধারালো বা চোত। এইটা প্রশ্ন কিন্তু মনে রাখবা। ওকে, ক্ষুরধারা শব্দের অর্থ কি? খুরের মতো ধারালো প্রবাহ বা চোত। তাহলে মনে রাখবো 10 নম্বর কি ভাই? খুরের মতো ধারালো বা চোত। 11 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মনাম কি? সবাই কিন্তু জানো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি, এটা কিন্তু তোমরা সবাই জানো। সবাই একটু 11 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে জানিয়ে দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? এটা কি বীরবল, নাকি যাযাবর, নাকি জগৎ শ্রেষ্ঠ, নাকি ভানু সিংহ ঠাকুর? ওকে ভাই, সবাই একটু জানিয়ে দাও। হ্যাঁ, 11 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। 11 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে? ক হবে, খ হবে, গ হবে, নাকি ঘ হবে? ওকে ভাই, সবাই একটু জানিয়ে দাও, সবাই একটু লিখে দাও। ঘ নম্বর ভানু সিংহ ঠাকুর। ওকে, সবাই দেখো 10 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার সবাই দিয়েছো। 11 নম্বর লিখছে স্বামী ডি নম্বর রাসেল লিখছেন 11 ডি। তা দেখো এই জায়গা থেকে দেখতে বলতে পারো ভাই এত সোজা প্রশ্ন কি হবে? হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে সবসময় সোজা প্রশ্ন হয়, কিন্তু আমাদের কি প্রশ্ন সলভ করার অভাবে বা আমরা কি একটু বুঝে পড়ার অভাবে কিন্তু বিশ্ববিদ্যালয়ের চান্স থেকে কি ছিটকে যায়। ওকে ভাই, তাহলে দেখো এই যে তোমাদের বাস্তব প্রমাণ দেখো, সাদিক ইয়াসির যে কিন্তু তোমাদের সামনে কমেন্ট করে দিয়েছে, সে ভাই আজকে আপনার পথ দেখানো পথে চলে আজ আমি জাবিয়ান। ওকে, এর থেকে ভালো লাগার আর কিছুই নাই। ওকে ভাই, তাহলে দেখো 11 নম্বর সবাই লিখে দাও ভানু সিংহ ঠাকুর। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো 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 তারু ছায়া মসি মাখা। ওকে ভাইয়া, এটা কিন্তু স্পেস আছে। তারু ছায়া মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? গাছপালার ছায়ায় কালচে রঙের মাখা, নাকি গাছের ছায়ায় প্রকৃতপক্ষে কালো কালি, নাকি দেখো গাছগুলোতে মেঘের যে ছায়া পড়েছে, নাকি নদীর তীরে অদিন্য সুন্দর বৃক্ষরাজি? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা 12 নম্বর। ওকে ভাইয়া, 12 নম্বর সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। 12 নম্বর অ্যান্সার হলো কি? গাছপালার ছায়ায় কালচে রঙে মাখা। ওকে ভাইয়া, অ্যান্সারটা কি হবে? গাছপালার ছায়ায় কালচে রঙে মাখা। সবাই একটু জানিয়ে দিবা, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওকে ভাইয়া, 12 নম্বর কি হবে? গাছপালার ছায়ায় কালচে রং মাখা। তাহলে সবাই একটু লিখে দাও 12 ওকে, এই যে সবাই কিন্তু 12 লিখেছে, ডালিয়া লিখেছে 12 নাইম লিখেছেন 12 সুস্মিতা লিখেছেন 12 নূর লিখেছেন 12 ওকে, সবাই দেখো তোমরা কিন্তু সবাই কি করছো 12 নম্বর লিখে দিচ্ছ। ওকে ভাই, 13 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে সোনার তরী কবিতায় শূন্য নদীর তীরে কে একা পড়ে থাকতো? শূন্য নদীর তীরে, এটা হলো ধরো মনে করো কি এটা একটা নদী। হ্যাঁ ওকে ভাইয়া, এটা একটা নদী, মনে রাখে একটা নদী শূন্য এই জায়গা পড়ে আছে। কে পড়ে আছে? কৃষক। ওকে ভাইয়া, কে পড়ে আছে? কৃষক পড়ে আছে, নাকি মাঝি পড়ে আছে, নাকি তরি পড়ে আছে, নাকি ছোট ক্ষেত পড়ে আছে? ওকে ভাইয়া, তাহলে দেখো শূন্য নদীর পরে কে পড়ে আছে? কৃষক পড়ে আছে কিন্তু। হ্যাঁ, কৃষক পড়ে আছে। সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও, কৃষক। ওকে ভাইয়া, 13 নম্বর রাইট অ্যান্সার কি? সবাই একটু দিয়ে দাও কৃষক। সবাই সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও কি ভাইয়া? কৃষক। 14 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো 14 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে। 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন পঙ্ক্তিতে মাঝির অপরিচয়ের নির্বাসকর ও নিরাসক্তি ফুটে উঠেছে? ওকে ভাই, অর্থাৎ কোন পঙ্ক্তিতে কোন লাইনটিতে, এটা কঠিন ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। ওকে ভাই, কারণ বিশ্ববিদ্যালয়ে কিন্তু হুবহু এই প্রশ্নটা আসছে। ওকে ভাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই প্রশ্নটা হুবহু আসছে। কোন পঙ্ক্তিতে বা কোন চরণটিতে অপরিচয়ের দেখো নিরাসক্তি ফুটে উঠেছে? দেখো ভরা পালে চলে যায়, নাকি কোনো দিকে নাহি চায়, দেখে যেন মনে হয় চিনিও হারে। ওকে ভাইয়া, সুন্দর কিন্তু একটা প্রশ্ন। দেখে যেন মনে হয় চিনিও না রে, নাকি কোন দিকে হারিয়ে যায়? ওকে ভাইয়া, কোন দিকে নাহি চায়, এই প্রশ্নের পঙ্ক্তিটি কিন্তু নিরাসক্তি কি কোনো দিকে নাহি চায়। তাহলে কি হবে? 14 সবাই একটু লিখে দাও খ নম্বর। ওকে ভাইয়া, 14 সবাই একটু লিখে দাও খ নম্বর। সবাই 14 নম্বর লিখে দিবা হলো খ নম্বর। সবাই একটু লিখে দিবা 14 খ। দেখো 15 নম্বর প্রশ্ন চলে যাব। 15 নম্বর প্রশ্ন বলা যাচ্ছে সোনার তরীতে কেন কৃষকের ঠাঁই হলো না? সোনার তরী অর্থাৎ এই যে সোনার তরী, সোনার নৌকাতে কেন কৃষক আসলে কি এই যে ধান কাটা হলো, সারা ধান কেটে তিনি কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারে নাই। ওকে হ্যাঁ, কি জন্য? সোনার তরীতে জায়গা নাই। কি জন্য জায়গা নাই? তিনি কি সোনার তরীটা আসলে নৌকাটা একদম কি ফিল আপ বা বুক
হ্যাঁ, একদম পুরো হয়ে গেছে, কারণ সেই সময় সেই জায়গা থেকে কিন্তু কৃষককে নৌকাতে তোলেনি। এখন 15 নম্বর, সোনার তরী। দেখো সোনার তরীতে কেন কৃষকের ঠাঁই হলো না? দেখো তরীটি ছিল অত্যন্ত ছোট, নাকি মাঝিটি ছিল খুব নিষ্ঠুর, নাকি কৃষকের দেখো সোনার ধানের টটিনি ভরে গিয়েছিল, নাকি দেখো সোনার তরে স্থান করে নেওয়ার ব্যাপারে কৃষক উদ্দেশ্য ছিল না? সবাই একটু রাইট অ্যান্সারটা কি হবে দিয়ে দাও। ওকে ভাই, তাহলে দেখো এই রাইট অ্যান্সার কি হবে? সোনার, দেখো কৃষকের সোনার ধান তরিতে ভরে গিয়েছিল, কারণ একজনের নৌকায় যদি একজনের কি ফসল নিয়ে যায়, আমাকে তো নিবে না, এটাই স্বাভাবিক। ওকে ভাইয়া, তাহলে যে তরিটা যাচ্ছিল, সোনার তরিটা যাচ্ছিল, সেই তরিটা কিন্তু কি এই যে ফসলে বা কি ফসলে কিন্তু এই তরিটা কি ছিল, ভরা ছিল। ওকে ভাইয়া, তাহলে রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু 15 নম্বর রাইট অ্যান্সার গ দিয়ে দাও। ওকে, সবাই একটু 15 নম্বর রাইট অ্যান্সার কি হবে, গ নম্বর দিয়ে দাও। দেখো 16 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো মানব জীবনের একটি দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেওয়ার হয়েছে কোন শব্দটি ব্যবহার করে? আসলে যে দেখো একজন মানুষ যে বিপদে পড়তে পারে, এই কোন কথা দ্বারা, কোন শব্দ দ্বারা এই বিপদকে একটা কি আশঙ্কা করা হয়েছে? দেখো কি ক্ষুরধারা, ওকে ভাইয়া, নাকি খড় পরশা, নাকি মেঘ, নাকি কুল? ওকে ভাই, একটু অ্যান্সারটা দিয়ে দিবা সবাই। সবাই দেখো একটু 16 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে, সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। 16, দেখো ক্ষুরধারা। আমি কিন্তু কিছুক্ষণ আগেই পড়ে এলাম কি ক্ষুরধারা। ক্ষুরধারা শব্দের অর্থ কিন্তু একটা মানুষ কি এই যে পড়ে আছে, কিন্তু তার দেখো সে কিন্তু বিপদে পড়ছে, সে জানে আমি বিপদে পড়ছি, তবু তার কোনো কুল নাই। ওকে ভাইয়া, তবু তার কি কুল নাই। তার রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে এ বা ক। ওকে ভাইয়া, সবাই একটু 16 নম্বর রাইট অ্যান্সার এ দিয়ে দাও। 16 সবাই লিখছে রাসেল, 16 লিখছে সি নাম্বার মেঘ, নো মেঘ হবে না। ওকে ভাই, তাহলে কি হবে? ক্ষুরধারা। সবাই সামিল লিখেছেন 16 সি, 16 সি হবে না। ওকে ভাই, 16 কি হবে? 16 এ হবে। ওকে, তাহলে তা হবে কি ক্ষুরধারা। দেখো 17 নম্বর প্রশ্ন চলে যাব। 17 নম্বর প্রশ্ন চলে যাব, কৃষক কিংবা কবির নিঃসঙ্গ অবস্থায় প্রকাশ পাচ্ছে কোনটির মাঝে? আসলে কবি বা কৃষকের নিঃসঙ্গ, ওকে ভাই, আর কোনো কিছু ঠাই নাই। দেখো আমি আমি একেলা, নাকি খারাপ খারাপ পড়া, নাকি থরে বিথরে? ওকে ভাই, সবাই দেখো এখানে কিন্তু তুমি বুঝতেই পারতেছো কি আমি একেলা বসে আছি, কবি কিন্তু নিঃসঙ্গ। ওকে ভাই, নিঃসঙ্গ মনে হচ্ছে কবির, আসলে মনে হচ্ছে আমি অসহায়। ওকে ভাইয়া, কবির মনে হচ্ছে কি আমি অসহায়, আমি আর কোনো জায়গায় কি নাই, কোনো নাই কিনাদের নাই, আমি অসহায়। ওকে ভাইয়া, এই জায়গা থেকে কিন্তু কি হবে, আমি একেলা। কবি কিন্তু বলেছেন আমি একেলা, আমি একেলা কোথায় বসে আছি? নদীর তীরে, নদীর পাড়ে এক জায়গায় বসে আছি। ওকে ভাইয়া, কিন্তু দেখো সোনার তরী যাচ্ছে একটা ফসল নিয়ে, কি নিয়ে? ফসল নিয়ে। সেই সোনার তরীটা কিন্তু একদম কি পরিপূর্ণ ফসলে, কিন্তু আমার কি হচ্ছে, জায়গা হচ্ছে না। ওকে ভাইয়া, এই জায়গা থেকে কিন্তু এটা বোঝানো হয়েছে। 17 সবাই একটু লিখে দাও, খ নম্বর হবে। 17 সবাই একটু লিখে দাও, খ নম্বর হবে। 18 নম্বর প্রশ্ন দেখো চলে যাব। 18 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, মাঝি মূলেতে তরি। দেখো মাঝি মূলেতে তরি ভিড়ালে কেন? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন, প্রশ্ন লাইনটাকে বুঝলাম। মাঝি মূলেতে তরি ভিড়ালে কেন? ওকে, ফসলের জন্য, কবির জন্য, বৃষ্টি নামছের জন্য, নাকি চৈত্রের জন্য? আসলে দেখো কুলেতে ভিড়াইছে, এটা হলো নদী, মনে রাখবা। নৌকা এইদিকে যাচ্ছে, কিন্তু এখানে কৃষক বসে আছে, কিন্তু এই জায়গায় নৌকা ভিড়াইছে। ওকে ভাইয়া, নৌকা কিন্তু কি এই জায়গায় ভিড়াইছে, তাহলে একটু অ্যান্সার দিবা ভালোভাবে। দেখো নৌকা কিন্তু ভিড়াইছে, কিন্তু তবুও কিন্তু কি নৌকা ভেজাইছে, তবু কিসের জন্য? দেখে এটা ফসলের জন্য, কবির জন্য, বৃষ্টি নামছে সেজন্য, নাকি স্রোতের জন্য? ওকে ভাই, তাহলে সবাই একটু 18 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দাও তোমরা সবাই। 18 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু দিয়ে দাও 18 নম্বর। ওকে, রাইট অ্যান্সারটা কি হবে সবাই দিয়ে দাও। তাহলে দেখো ফসলের জন্য, আসলে কিন্তু নৌকা ভেজাইছে ফসলের জন্য, তাহলে মনে রাখবা। দেখো 19 নম্বর প্রশ্ন চলে যাব। 19 নম্বর প্রশ্ন হলো, কৃষক সোনার ফসল দেখো মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায়। দেখো কৃষক ফসল কোথায় পাঠাতে চায়? সোনার তরীতে, মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায়, অজানা দেশে পাঠাতে চায়। তুমি বলতে পারো কৃষক কিন্তু অজানা দেশে পাঠাতে চায়। তাহলে দেখো কর্মের জন্য, বেঁচে থাকার জন্য, কর্মের মাধ্যমেই কিন্তু মানুষ বেঁচে থাকে। ওকে ভাইয়া, যে কথাটা বলেছেন কিন্তু প্রমোদ চৌধুরী। ওকে, কর্মের মাধ্যমে কিন্তু বলে থাকে কি প্রমোদ চৌধুরী বলেছেন। কারণ তোমরা এই জগতে বই পড়ো, বই পড়া তোমাদের একটা গল্প আছে, বই পড়ো, তাছাড়া তুমি কি করতে পারবে না। ওকে, বই পড়ো, তাছাড়া তুমি জীবনে শিক্ষা অর্জন করতে পারবে না, এই কথা বলা হয়েছে। ওকে, তাহলে সবাই দেখো, তো 19 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে, সবাই একটু জানিয়ে দাও। 19 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে? দেখো কর্মের মধ্যেই কিন্তু মানুষ কি থাকে, বেঁচে থাকে। আসলে যদি ওই যে সোনার তরী ফিল আপ না থাকতো, তাহলে কিন্তু তাকে কি করতো, ফসলের জন্য না হলেও তাকে নিত। ওকে ভাইয়া, তাহলে 20 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? দেখো নির্বিকারে মাঝিকে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক চেষ্টা করেছেন কি জন্য? দেখো
20 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে ভাইয়া। 20 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি দেবে দাও সবাই। দেখো সোনার তরী ফসল তুলে নেওয়ার জন্য, এটা কিন্তু 20 নম্বর কি হবে, সোনার তরী ফসল তুলে নেওয়ার জন্য। ওকে, তাহলে সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দিবা 20 নম্বর। দেখো 21 নম্বর প্রশ্ন চলে যাব। 21 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে। 21 নম্বর দেখো, ভাড়া 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 শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সারি সারি, রাশি রাশি, স্তরে তরে, নাকি বোঝো বোঝো? একটু সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে ভাইয়া, ভাড়া ভাড়া শব্দের অর্থ কি অর্থে ব্যবহার করা হয়েছে? ওকে ভাইয়া, তাহলে এখানে ভাড়া ভাড়া শব্দের অর্থ কিন্তু এখানে রাশি রাশি, ভরা ভরা, ভরা ভরা। ওকে ভাইয়া, তাহলে কিন্তু এটা সরাসরি কি হবে, কবিতার লাইন কিন্তু রাশি রাশি ভরা ভরা। ওকে ভাইয়া, ধান কাটা হলো সারা, কাটিতে কাটিতে ধান কি হলো, এলো বর্ষায়। তাহলে 21 নম্বর কি হবে, 21 নম্বর খ হবে। সবাই একটু 21 নম্বর খ দিয়ে দাও। ওকে ভাইয়া, সবাই একটু 21 নম্বর কি হবে, খ দিয়ে দাও। 22 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো কোন সময়ের, দেখো কোন সময়ের, দেখো ক্ষেত সময়ে নদীর তীরে তীরে দেখো কি আছে, গ্রাসের হাসির যায়। এখন আষাঢ় শ্রাবণ মাসে, আশ্বিন কাতি মাসে, নাকি পৌষ মাঘে মাসে, নাকি দেখো কোন মাসে? তাহলে সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাইয়া, তাহলে সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। সবাই 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 তাহলে দেখো কি, আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু কি হয়, বৃষ্টি হয়। এই সময় কিন্তু নদী চোদ সব সময় পানিতে পরিপূর্ণ থাকে। আষাঢ় ভরা বর্ষা মাস, এটা কিন্তু তোমরা পড়ছো। আমি যখন 5 একটা প্যাসেজ পড়েছিলাম, আষাঢ়ের গল্প, ওভাবে আষাঢ় ভরা বর্ষার মাস, মূল ভাব ছিল কিন্তু আষাঢ় ভরা বর্ষার মাস। এই সময় কি মাঠ ঘাট বৃষ্টিতে কি হয়, প্লাবিত হয়। কি জন্য? বর্ষার জন্য। ওকে ভাইয়া, বৃষ্টির জন্য। ওকে, এই জন্য। তাহলে দেখো আষাঢ় শ্রাবণ হবে। সবাই একটু লিখে দাও 22 নম্বর আষাঢ় শ্রাবণ। সবাই সবাই একটু লিখে দাও 22 নম্বর কি হবে, আষাঢ় শ্রাবণ হবে। 23 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো সোনার তরী কবিতাটির নামকরণ নিষ্ঠুর মহাকাল রাখা যেন নিচের কোন যুক্তিটিতে? আসলে দেখো সোনার তরী গল্পটাতে নাম রাখা হয়েছে কি জন্য, এটা দেখো চরিত্রের ভিন্নতে, দেখো চরিত্রের ভিন্নতে, নাকি ভিত্তিতে, নাকি বিষয়ের ভিত্তিতে, নাকি অন্তর্নিহিত তাৎপর্যের ভিত্তিতে, নাকি দার্শনিক তার ভিত্তিতে। সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দিবা। ওকে ভাইয়া, 23 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু দিয়ে দিবা। ওকে, তাহলে দেখো দেখো এটার কি হবে, এরা কি চরিত্রের ভিত্তিতে, নাকি বিষয় ভিত্তিতে, নাকি আন্তরিক অন্তর্নিহিত অন্তর্নিহিত তাৎপর্যের ভিত্তিতে কিন্তু এই প্রশ্নটার নাম রাখা হয়েছে। ওকে ভাইয়া, এই গল্পটার নাম রাখা হয়েছে কিভাবে, অন্তর্নিহিত তাৎপর্যের ভিত্তিতে। ওকে, তাহলে এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। ওকে, 22 নম্বর সবাই এই নম্বর লিখছো, 22 নম্বর সবাই রাইট অ্যান্সার দিয়েছো। ওকে, তাহলে এই জায়গা থেকে কিন্তু এই প্রশ্নটা হতে পারে। ওকে ভাইয়া, এই জায়গা থেকে কি কিন্তু এই প্রশ্নটা হতে পারে। দেখো অন্তর্নির্দেশ তাৎপর্যের ভিত্তিতে কি হয়েছে, সোনার তরী কবিতাটির নামকরণ করা হয়েছে। ওকে, তাহলে এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। তাহলে 23 সবাই একটু লিখে দাও গ নম্বর। ওকে, 24 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো ফকির লালন শাহ অনেক পূর্বেই মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু তার দেখো গানগুলো যুগে যুগে ধরেই আজও কি মানুষের কণ্ঠে ধ্বনির তো হয়ে হতে চলেছে। ওকে ভাইয়া, দেখো তাহলে সবাই একটু দেখবা। ওকে, তারপরে দেখো বিষয়টিতে তোমার কবিতা পটে কি সংযোগ করা হয়েছে। এখন দেখো জীবন বন্ধনা তাহারই পরে মনে, নাকি কি হবে, পাঞ্জারি, নাকি সোনার তরী। তাহলে একটু কথা মনে রাখবা। দেখো প্রশ্নটা কিন্তু ফকির লালন শাহকে দিয়ে করা, কিন্তু প্রশ্নটা কিন্তু একটু ভিন্ন। দেখো বলা হয়েছে ফকির লালন শাহ অনেক পূর্বেই কি হয়েছে, মৃত্যুবরণ করেছিলেন। আসলে ফকির লালন শাহ কিন্তু কত সালে, 1772 সালে জন্মগ্রহণ করেন, 1890 সালে মৃত্যুবরণ করেন। ওকে ভাই, তাহলে লেখা আছে দেখো ফকির লালন শাহ অনেক পূর্বেই মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু তার দেখো গানগুলো খুব যুগে যুগে আজও কি মানুষের কণ্ঠে ধ্বনিতে কি হয়, বাজে। ওকে ভাইয়া, তাহলে এই জায়গা থেকে কোনটা তুমি দেখো, এটা কিন্তু সোনার তরী। ওকে, ওই যে বলা হয়েছে রাশি রাশি ধরা ভরা, ধান কাটা হলো সারা, কাটিতে কাটিতে অনেক পূর্বে। ওকে ভাইয়া, এটা কিন্তু তাহলে কি হবে, 24 কিন্তু ডি হবে। সবাই একটু লাইট আছে লিখে দিবা 24 ডি। ওকে, 25 নম্বর চলে যাব। দেখো দৃষ্টি শব্দের ব্যাকরণের কোন বিষয়টি সম্পর্ক হয়েছে? দৃষ্টি প্রকৃত প্রত্যয়, সমাস, নাকি উপসর্গ, নাকি অনুসর্গ? ওকে ভাইয়া, দৃষ্টি আসলে এটা কিন্তু হতে পারে দৃষ্টি দৃষ্টি, দেখো দৃশ যোগটি, নাকি দৃশ্য যোগটি। সবাই দৃষ্টি দেখে দেখো, তাহলে দৃষ্টি কোনটা হিসেবে হয়েছে তোমরা সবাই একটু মনে রাখবে। কি ভাইয়া, এটা প্রকৃত প্রত্যয়ের নিয়মে কিন্তু হয়েছে। এটা প্রশ্ন কিন্তু হতে পারে, দৃষ্টি কিসের নিয়মে হয়েছে। আসলে কিন্তু যদিও পড়া কিন্তু সোনার তরীর, কিন্তু ব্যাকরণ অংশের মধ্যেও কিন্তু চলে যেতে পারে। এর এই প্রশ্ন কিন্তু হতে পারে দৃষ্টি ব্যাকরণের কোন অংশে ব্যবহৃত হয়েছে, তাহলে কি সোনার তরীতে ব্যবহার হয়েছে। ওকে ভাইয়া, সোনার তরীতে বা প্রকৃত প্রত্যয় বা দৃশ যোগটি। ওকে ভাইয়া, দৃশ যোগটি মনে রাখবা, দৃষ্টি। তাহলে দেখো 26 নম্বর চলে যাব। মানুষ জীবন কেমন, এখন মানুষের জীবন কেমন, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী, নাকি অমর, নাকি দীর্ঘস্থায়ী? ওকে ভাই, তাহলে দেখো মানুষের জীবন কেমন, তোমরা কিন্তু এটা জানো, মানুষের জীবন কিন্তু ক্ষণস্থায়ী। মানুষ বাঁচে কয়দিন, 2 দিন। ওকে ভাইয়া, কয়দিন, 2 দিন, সর্বোচ্চ কয়দিন, 2 দিন। তুমি বলতে পারো মানুষ বাঁচে কয়দিন, 2 দিন। তেমন একটা দোকানে তুমি গেলে দেখতে পাও লেখা আছে কি আজ নগদ কাল বাকি, তার মানে কি কোনোদিন বাকি আছে, কোনোদিনও কিন্তু বাকি নাই, প্রত্যেক দিনই কি নগদ। ওকে ভাইয়া, প্রত্যেক দিনই কিন্তু কি নগদ। এই জায়গা থেকে কিন্তু বলা হয় ভাইয়া কি আজ নগদ কি কাল বাকি।
ওকে, আজ নগদ কাল বাকি, তার মানে কি ওই দেখুন কি প্রত্যেক দিনই কিন্তু বাকি। ওকে ভাইয়া, সরি নগদ, প্রত্যেক দিনই কিন্তু নগদ। তাহলে মানুষের জীবনে কি বাঁচে আয়ু কয় দিন? 2 দিন। কবে মরবি? আজ না হয় কাল। কবে মরবি? আজ না হয় কাল। ওকে ভাইয়া, তাহলে মানুষের জীবন কিন্তু আইকিউ জাহাঙ্গীরনগর কিন্তু আসতে পারে যারা সেকেন্ড টাইমে আছে। ওকে ভাই, তাহলে দেখো তৎক্ষণিক ক্ষণস্থায়ী। ওকে, তার মনে রাখবা সবাই 26 নম্বর ক্ষণস্থায়ী। দেখো বাঁকা জল। ওকে, বাঁকা জল কিসের প্রতীক? বাঁকা জল দেখো তো কি হয়েছে, ধাবমান জলের প্রতীক নাকি কালো স্রোতের প্রতীক নাকি কালো জলের প্রতীক নাকি ভরা জলের প্রতীক? ওকে ভাইয়া, বাঁকা জল। এখন বাঁকা জল কিন্তু সোনার তরীতে ব্যবহার হয়েছে। বাঁকা জল আসছে কি জন্য? রাশি 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 হয়ে। ওকে ভাইয়া, এটা কি বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? ওকে ভাইয়া বলো। হ্যাঁ, বাঁকা জল বলতে এটা কিন্তু কালো স্রোতের জল। ওকে ভাইয়া, বাঁকা জল অর্থের এখানে কিন্তু কালো স্রোতের জল অর্থ হিংস্র জল তুমি বলতে পারো। ওকে ভাইয়া, যে জল কিন্তু কি করতেছে, ফসল কৃষকের ফসল নষ্ট করে, কালো স্রোতের জল। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু সবাই মনে রাখবা। তাহলে দেখো 27 কি হবে? 27 সবাই বি নম্বর অ্যান্সার দিচ্ছ। ওকে, 27 সবাই বি হবে। সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও, 27 বি। ওকে ভাইয়া, 28 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো 28 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো নদী শব্দটি প্রকৃত দেখো প্রতিশব্দ হিসেবে কোনটি? অর্থাৎ প্রতিশব্দ হতে সমার্থক শব্দ। ওকে ভাইয়া, নদী শব্দের প্রতিশব্দ বা সমর্থক শব্দ কোনটি তুমি কিন্তু জানো। ওকে ভাই, আর এটা যেমন নেত্র। নেত্র কি নদী শব্দের সমর্থক শব্দ নাকি সলিল? সলিল শব্দের অর্থ সমর্থক শব্দ নাকি শৌকত সমর্থক শব্দ নাকি তটিনী সমর্থক শব্দ? দেখো তোমার কাছে কিন্তু মনে হবে সবই সমর্থক শব্দ। ওকে ভাই, তোমার কাছে কিন্তু মনে হবে কি সবই সমর্থক শব্দ, কিন্তু একটু ভাববা। দেখো সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাই, নেত্র, সলিল, শৌকত নাকি তটিনী? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাই, 28 নম্বর দেখো কি বলা হয়েছে, নদী শব্দের প্রতিশব্দ হিসেবে কোনটি ব্যবহার হয়েছে? ওকে ভাই, তাহলে কোনটি? টতিনি। সবাই, একজন লিখছে হলো টটিনি। ওকে, নাহার লিখেছেন, মিতু নাহার লিখেছেন টতিনি, নুর লিখেছেন টতিনি। তারপর দেখো সুসনা লিখেছেন টটিনি। তারপর দেখো আমিনা লিখেছেন বি নম্বর। ওকে, আমিনা লিখেছেন শরীর। দেখো এই যে ভুলের কিন্তু সন্ধান পেয়ে গেছি। আমিনা লিখেছেন শরীর, তাহলে শরীর হবে না, নদী শব্দের অর্থ কিন্তু টটিনি। ওকে ভাইয়া, টটিনি সবাই মনে রাখবা, টটিনি। ওকে, তারপরে দেখো 29 নম্বর চলে যাব। 29 নম্বর দেখো সফল, সফল উদ্দেশ্য উৎপাদনকারী। দেখো ফসল ফসল সফল বলতে সরি ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন? আসলে দেখো এই বোর্ডে যখন একটু দূর থেকে তাকানো যায় তখন আসলে বোর্ডটা কি ওই চোখে ভালো অক্ষরটা আলোর জন্য ভালো চোখে দেখা যায় না, সেই সময় মাঝে মাঝে কিন্তু স্প্রিংটা অন্যরকম হয়ে যায় বা রিডিং পড়াও কিন্তু এলোমেলো হয়ে যায়, এই জন্য তোমরা কিছু মনে করবে না। দেখো কি আছে, ফসল উৎপাদনকারী কৃষক বলতে কি বোঝানো হয়েছে? এটা কি নিজেকে, মাঝিকে, নেতাকে নাকি তরুণকে? ওকে ভাই, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে, তাহলে দেখো সবাই একটু 29 নম্বর একটু অ্যান্সারটা দিয়ে দিবা। এখন এখানে ফসল, দেখো ফসল উৎপাদনকারী কৃষক বলতে কিন্তু এখানে আমরা নিজ সবাই। ওকে ভাই, ফসল উৎপাদনকারী বলতে কিন্তু এখানে কাকে বোঝানো হয়েছে? নিজকে বোঝানো হয়েছে। সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। এই নম্বর সবাই একটু দেখতে চাই আমি, সবাই একটু এই নম্বর লিখতে। আর কে কোথা থেকে আসলে ক্লাসটা দেখছো একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে ভাইয়া, কে কোথায় থেকে দেখছো কমেন্টের মাধ্যমে একটু জানাবা। 30 নম্বর দেখো, সোনার তরী কবিতায় কবি সৃষ্টিকর্মের কি হিসেবে কল্পনা করেছে? এটা কি ধান সম্পদ নাকি জমিদার নাকি ফসল নাকি তরী? ওকে ভাই, সুন্দর একটা প্রশ্ন কিন্তু। ওকে, দেখো সোনার তরী, হ্যাঁ, নিজেকে কি হিসেবে দেখছেন? এখন দেখো এটা কি সোনার তরী কবিতায় কবি দেখো সৃষ্টিকর্তাকে কি হিসেবে, দেখো কর্মকে কর্তা কিন্তু না, সৃষ্টিকর্মকে কি হিসেবে দেখেছেন? এটা কিন্তু ফসল হিসেবে দেখেছেন। সৃষ্টিকর্মকে কিভাবে দেখেছেন? ফসল হিসেবে দেখেছেন। তাহলে মনে রাখবা সবাই কি হিসেবে দেখেছেন? ফসল হিসেবে দেখেছেন। সবাই একটু দেখবা ফসল। কে কোথায় থেকে ক্লাসটা দেখছো এন্ড সবাই কেমন আছো একটু বলবা আলাদাভাবে, কোথায় থেকে দেখছো এন্ড কেমন আছো। ওকে ভাই, 30 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্ন চলে যাবো। সোনার তরী কবিতায় দেখো সর্বশেষ স্তর বা শূন্য শব্দটি প্রয়োগ করা হয়েছে কি স্তর হয়ে? এখন দেখে এটি আখিবৃত্ত ছন্দে রচিত, অক্ষরবৃত্ত ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত সুনিষ্ঠুর ছন্দহীন কবিতা নাকি এটি একটি গভীর চতুর্দশপদী কবিতা? সবাই একটু অ্যান্সার দিয়ে দিবা। সোনার তরী আসলে কোন ধরনের কবিতা? ওকে ভাইয়া, এটি একটি সুনিষ্ঠুর শব্দ নির্ভর কবিতা। ওকে ভাই, তাহলে মনে রাখবে এটি একটা কি সুনিষ্ঠুর শব্দ নির্ভর কবিতা। তাহলে কি হবে? এটা কিন্তু সুনিষ্ঠুর শব্দ নির্ভর কবিতা। ওকে ভাইয়া, সোনার তরী মনে রাখতে পারবা। এটা যদি মাত্রাবৃত্ত থাকতো তাহলে কিন্তু আবার কি হয়ে যেত। ওকে, তাহলে এই জায়গা থেকে দেখি কি তোমরা কে কোথায় থেকে আসলে ক্লাসটা দেখছো একটু কমেন্টের মাধ্যমে জানাও, আমি দেখতে চাই। ওকে ভাইয়া, তাহলে সবাই সবাই একটু দেখো সবাই। 31 নম্বর কি হবে? 31 নম্বর তাহলে কি হবে? সুনির্দিষ্ট। ওকে, এটা মনে রাখবা। 32 নম্বর প্রশ্ন চলে যাবে। দেখো সোনার তরী, দেখো কি বলা হয়েছে, সোনার তরীর মাঝি অতি
অতীতরণ তিত্তরণ বেদনা নিয়ে কিসের জন্য অপেক্ষা করতে থাকে, এটা কিন্তু আসলে কিসের জন্য দেখো, আবার মাঝির আসবে বলে নাকি মহাকাশের শূন্য বিলাস হওয়ার কারণে, নাকি দেখো মহাকাল কালের একটি কি হয়েছে গ্রহ করবে বলে, বৃষ্টি আসবে আবার সোনার ফসল ফসবে বলে। তাহলে দেখো এটা কিন্তু তোমরা প্রথম প্রশ্নতেই পারার কথা, জানার কথা। ওকে ভাইয়া, দেখলেই কিন্তু বোঝার কথা। এটা কিন্তু এই যে নৌকা আবার আসবে বলে নাকি কি জন্য, দেখো 32 নম্বর, তাহলে কি মহাকাল, দেখো মহাকাল তাকে একদিন গ্রহণ করবে বলে। ওকে ভাইয়া, তাহলে কি মহাকাল তাকে একদিন কি করবে, গ্রহণ করবে বলে সেই অপেক্ষায় তিনি কি করেছেন, বসে আছেন। ওকে ভাইয়া, তাহলে এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। দেখো কে কোথা থেকে দেখছো দেখি একটু, আমি কমেন্টের মাধ্যমে জানতে পারছি। ওকে ভাইয়া, তারপর দেখো মানিক লিখেছেন আমি বাঘা বাঘাইছড়ি থেকে, আসলে জায়গা কোন থানা কোন জেলা আসলে জানি না। আমি বরিশাল, নুসরাত লিখেছি আমি বরিশাল থেকে। তারপর দেখো জিম লিখছে খুলনা থেকে ভাইয়া। ওকে আপনি কি মাসুদ, আমাকে লিখেছেন সৌরভ লিখেছেন আপনি কি মাসুদ, হ্যাঁ আমি মাসুদ। ওকে ভাইয়া, ওকে আমি মাসুদ। হ্যাঁ, তারপর দেখেছে চট্টগ্রাম, হ্যাঁ, মারুফা লিখেছেন চট্টগ্রাম থেকে, লিখেছেন চামিল লিখেছে রাজবাড়ী থেকে। ওকে, তারপর লিখেছে যশোর থেকে। তারপর লিখেছে আমি কুমিল্লা থেকে। ওকে, সুন্দর। হ্যাঁ, আফসানা লিখেছেন আমি কুমিল্লা থেকে। আমি এই বাড়ি থেকে ভালো, আমি আপনার কেমন আছেন বুঝলাম না। আমি বাঘাইছড়িতে থেকে ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমি খুলনা থেকে। ওকে, জান্নাত লিখছে, এঞ্জেল জান্নাত লিখছেন আমি খুলনা থেকে। ওকে, সবাই দেখো যে যার যার জায়গা থেকে সবাই ক্লাস করছে। ওকে ভাই, তাহলে সবার জন্য কি শুভকামনা রইল, কি জন্য, তোমাদের এই ক্লাস করার জন্য, কারণ তোমাদের ভবিষ্যৎ যেন সামনে ভালো হয় সেই উদ্দেশ্যে। তাহলে 32 দেখো কি হচ্ছে, মহাকালের, দেখো মহাকালের শূন্যতা বিলাসী হওয়ার জন্য। ওকে, সবাই তাহলে মনে রাখবা। 33 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো 33 সোনার তরী কবিতায় সোনার ধান আসলে কি? এটা দেখে সোনার তরী মানুষের সৃষ্টিকর্ম নাকি মূলধন সম্পদ না মহাকালের প্রতীক? ওকে ভাই, সবাই একটু জানিয়ে দাও 33 নম্বর প্রশ্ন কি হবে। 33 নম্বর মানুষের সৃষ্টিকর্ম, আসলে সোনার ধান কিন্তু কি মানুষের সৃষ্টিকর্ম, কারণ মানুষ ফলালে কি হবে, ফলবে। আসলে তুমি যদি ভালো একটা কি ফসল ফলাতে চাও, তোমার কিন্তু সেই ফসলের প্রতি কি করতে হবে, যত্ন নিতে হবে, তাহলে কিন্তু সেই ফসলটা কি জন্মবে, ভালো। মানুষের সৃষ্টিকর্ম, দেখো মানুষের সৃষ্টিকর্ম, মানুষ কিন্তু কি করতে হবে, যত্ন করেই কি করে এটাকে বার করে। ওকে, রাঙামাটি থেকে। ওকে ভাইয়া, সুন্দর সুন্দর সুন্দর, রাঙামাটি অনেক দূর থেকে। আমি সিরাজগঞ্জ থেকে দেখছি। ওকে কাকা, কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ কাকা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি সিরাজগঞ্জ থেকে আসছো, দেখছো, এন্ড আমার প্রতিবেশী, তুমি আমার বাড়ির পাশ থেকেই দেখছো, আমি বুঝতে পারছি। ওকে, যদি তুমি ছোট মানুষ। দেখো তারপরে দেখো, এটা দেখো কি বলা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে, এটা কিন্তু তুমি জানো। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে, 1861 সালে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। ওকে, তাহলে এই কথাটা মনে রাখবো। আর একটা কথা মনে রাখবো, আজকে একটা নতুন জিনিস শিখাই দিই তোমাদের। আজকে কি শিখাই দেবো, একটা নতুন জিনিস শিখাই দেবো। নতুন জিনিস, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কত 1268 সালে বাংলায় জন্মগ্রহণ করেন। ওকে, 1200 কত সালে, 68 সালে বাংলায় জন্মগ্রহণ করেন। একটা মনে রাখবা, একটা কথা মনে রাখবা, যে কোনো কবি বা তোমার ক্ষেত্রেও, যে কোনো কবি বা তোমার ক্ষেত্রে এই বিষয়টা মনে রাখবা, যদি কোনো জায়গায় আসে এই ব্যক্তি বা এত সালে জন্মগ্রহণ করে কিন্তু বাংলা কত সালে জন্মগ্রহণ করেন, এই জায়গা থেকে তুমি মনে রাখবা প্রত্যেকটা বাংলা সাল থেকে, সরি ইংলিশ সাল থেকে বাংলা সাল মাইনাস করে দিবা কত, 593। ওকে, 500 কত 93 মাইনাস করে দিবা। 500 কত 93 মাইনাস করলেই সেটা বের হবে বাংলা সাল। ওকে, এটা প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষাতে হতে পারে, যে কোনো কবির ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে, তোমার সাল, এখন সাল থেকে, এখন যেমন 2026 থেকে তুমি 593 মাইনাস করে দিলে যেটা হবে সেটাই হলো তোমার বাংলা সাল। ওকে ভাই, তাহলে ইংলিশ সাল থেকে বাংলা 593। ওকে ভাই, মনে রাখবা 500 কত 93, 91 না, কিন্তু 593 মাইনাস করবা। ওকে, এই জায়গা থেকে তাহলে কিন্তু কি হবে, রাইট অ্যান্সার পেয়ে যাবো। ওকে, 36, তাহলে 34, 35। দেখো রবি ঠাকুরের জন্ম কোথায়, এটা কিন্তু আমি বলে দিলাম কি, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, কলকাতায়। ওকে, তারা মনে রাখবে, সবাই একটু অ্যান্সারটা করে দেবো, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে কোথায়, কলকাতায়। সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, কলকাতা, তাহলে মনে রাখবা। ওকে ভাই, তারপর দেখো রবি ঠাকুরের পিতার নাম কি। রবি ঠাকুরের পিতার নাম কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি সত্যেন্দ্রনাথ দত্ত নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি দ্বিজেন্দ্রনাথ দত্ত নাকি গণনচন্দ্রনাথ। ওকে ভাই, গগনচন্দ্র, তাহলে কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর। ওকে, এই প্রশ্নটা কিন্তু মাঝে মাঝে আমরা দেখতে পাই বিতর্কমূলক। ওকে, তাহলে রবি ঠাকুরের পিতার নাম কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর। ওকে, এই প্রশ্নটা কিন্তু হতে পারে, সবাই একটু জানিয়ে দিবা। ওকে, 36 নম্বর সবাই একটু লিখে দেবা গ নম্বর, সবাই সবার কমেন্ট একটু দেখতে চাই। 36 নম্বর সবাই একটু লিখে দিবা কি, গ নম্বর। ওকে ভাইয়া, এই যে আমাদের 36 নম্বর, তাহলে গ নম্বর লিখে দিচ্ছে সবাই। ওকে, আমাদের আজকে তোমাদের সামনে এই কয়টা প্রশ্নই ছিল লাইভ ক্লাসে। যারা এখন পেইড ক্লাস আমাদের হবে, যারা পেইড ক্লাসে করতে চাও তারা অতি দ্রুত, আজকে আমরা
তোমাদের ধ্বনিতত্ত্ব হ্যান্ড বর্ণ নিয়ে কথা বলবো, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, হ্যান্ড সবকিছু নিয়ে বর্ণ এ টু জেড বর্ণ নিয়ে খেলা করবো। ওকে ভাইয়া, তাহলে সবাই লাইভ ক্লাসে অতি দ্রুত চলে আসো ইনশাল্লাহ। এখান থেকে কিন্তু শুরু হবে, এখন থেকে কি হবে, লাইভ ক্লাস শুরু হবে। এই জায়গা থেকে তোমাদের উদ্দেশ্য করে বলছি, এখনো যারা মনে করো চেষ্টা করো, কোনো জায়গায় চান্স হয়নি, তাদের উদ্দেশ্য করে বলছি, যারা এখনো চান্স হয়নি একটু কষ্ট করো, একটু ভালোভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। ওকে ভাইয়া, তাহলে সবাই দেখো, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও ক্লাসটা সবাই বুঝতে পারছো কিনা। আপু তোমার আর ইউতে চান্স হয়েছে না? আচ্ছা, কার চান্স আর ইউতে হয়েছে আপু? তোমার কার, কোন আপুর আসলে আর ইউতে চান্স হয়েছে একটু বললে ভালো হতো। ওকে ভাইয়া, তাহলে দেখো সবার জায়গা থেকে, তাহলে এই জায়গা থেকে সবাই তোমরা ক্লাস করো, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ সামনে কোনো এক ক্লাসে। কিন্তু সবাই দ্রুত পেইড বেসে অ্যাড হয়ে যাও। ওকে ভাইয়া, পেইড বেসে যুক্ত হয়ে যাও, পেইড এখন ক্লাস হবে। ওকে সবাই।